আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 7 অক্টোবর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সুনাই সহ 4 কেন্দ্রে নতুন করে হবে পঞ্চায়েত ডিলিমিটেশন, বললেন সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। ধলাইয়ে উপনির্বাচনে বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস, মিলল প্রদেশ বিজেপির অনুমোদন। মাসের 11 তারিখ 11টায় টাকা পাবে ছাত্রীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 1.59 লক্ষ ছাত্রীকে নিযুত মহিনার চেক বিতরণ। কোথায় সংকট? বেতন অরুণোদয় তো সময়েই। কংগ্রেসী রাজ্যের চেয়ে আসামের ঋণ কম, বিরোধীদের জবাব মুখ্যমন্ত্রী হিমন্তের। চা শ্রমিকদের জন্য 20% বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবং সর্বশেষ খবরটি হলো হরিয়ানায় জয়ের ইঙ্গিত মিলতেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দড়ি টানাটানি শুরু কংগ্রেসে। তালিকায় এগিয়ে ভূপিন্দর হুডা, কুমারী শৈলজা ও রণবীর সূর্যেওয়ালা। মুখ্যমন্ত্রী পদে হরিয়ানার ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভূপিন্দর। এবারে শুনুন বিস্তারিত খবর। সুনাই, ধলাই, লক্ষ্মীপুর ও উদারবন বিধানসভা কেন্দ্রে ফের হবে পঞ্চায়েত ডিলিমিটেশন, এই দাবি করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার সাতকরাকান্দিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ দাবি করেন তিনি। আমিনুল বলেন, সম্প্রতি প্রকাশিত ডিলিমিটেশন ঘোষণায় সম্পূর্ণ অযৌক্তিকভাবে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কমিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এ সংক্রান্ত শুনানিতে অংশ নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন তিনি নিজে। অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে ব্যর্থ হয় জেলা প্রশাসন। শেষ পর্যন্ত এ 4 বিধানসভা কেন্দ্রে ফের ডিলিমিটেশন খসড়া তৈরির কথা তাকে জানানো হয়েছে। এ কথা জানিয়ে তিনি সুনাইয়ের মানুষকে আশ্বস্ত করেন, সুনাইয়ে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা বাড়াতেই হবে প্রশাসনকে। এদিন সাতকরাকান্দি গ্রাম পঞ্চায়েতের নাগরিকদের তরফে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। বিজেপি ছেড়ে কংগ্রেসে আসা আমিনুলকে উত্তরীয় ও স্মারক দিয়ে তাকে সম্মানিত করা হয়। সাতকরাকান্দি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির উদ্দিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য পেশ করতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ। বলেন তিনি প্রাক্তন বিধায়ক, 21 নির্বাচনে হেরো প্রার্থী। এরপরও তাকে ডেকে সংবর্ধনা দিচ্ছেন সাতকরাকান্দির মানুষ। এতে আপ্লুত তিনি। ভবিষ্যতেও এই ভালোবাসা বজায় রাখতে উপস্থিত জনতার কাছে আর্জি জানান। অবশ্যই শীঘ্রই আবেগ কাটিয়ে স্বমহিমায় ফিরেন আমিনুল। তিনি বলেন, 21 নির্বাচনে ভোটাররা তাকে হারাননি, তাকে হারানো হয়েছে, হারিয়েছেন তৎকালীন সতীর্থ পরিমল শুক্লবৈদ্য। বর্ষিয়ান বিজেপি নেতার বিরুদ্ধে এক গাদা অভিযোগও তুলেন আমিনুল। তিনি বলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাকে খুবই গুরুত্ব দিতেন। পরিমল পূর্তমন্ত্রী থাকাকালীন সুনাইয়ের বিভিন্ন সড়কের টেন্ডার আটকে দিতে চাইতেন, কিন্তু সোনোয়ালের জন্য তিনি সেটা করতে পারতেন না। পরিমল চাইতেন জি হুজুরি করুন আমিনুল, কিন্তু তিনি জি হুজুরি করার বান্দা নন। তাই পরিমল পছন্দ করতেন না তাকে, আর তাই বিধানসভা নির্বাচনে তাকে হারাতে সাধুর সঙ্গে গাঁটচূড়া বাঁধেন পরিমল এবং 4-5 জন হিন্দু প্রার্থীকে ভোট ময়দানে নামিয়ে দেন। এতে হিন্দু ভোট বিভাজিত হয়ে পড়ে এবং হারের মুখ দেখতে হয় বিজেপির টিকিটে লড়া আমিনুলকে। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন স্থানীয় বিধায়ক সাজুকেও। বলেন, সাজুর অপদার্থতায় সাম্প্রতিক পঞ্চায়েত ডিলিমিটেশনে চূড়ান্তভাবে বঞ্চিত হয়েছে সুনাই বিধানসভা কেন্দ্র। 24টি গ্রাম পঞ্চায়েতের জায়গায় করা হয়েছে 18টি। 18,000 জনসংখ্যা বেড়ে যাওয়ার বিপরীতে বিলুপ্ত করে দেওয়া হয়েছে 6টি গ্রাম পঞ্চায়েত। বিজেপি বিশেষ করে পরিমল শুক্লবৈদ্যের জি হুজুরি করতে জিপি কমিয়ে দেওয়ার বিরোধিতাও করেননি সুনাইয়ের বিধায়ক। পরবর্তীতে এ সংক্রান্ত শুনানিতেও হাজির হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেননি সাজু। তবে তিনি শুনানিতে অংশ নিয়েছেন এবং সুনাইবাসীর হয়ে সওয়াল করেছেন। ফলশ্রুতিতে সুনাই ও পার্শ্ববর্তী 4 বিধানসভা কেন্দ্রের জন্য ফের তৈরি হচ্ছে খসড়া ডিলিমিটেশন, দাবি করেন আমিনুল। তিনি আরো দাবি করেন, বিধায়ক না হয়েও বিধায়কের কাজ করছেন তিনি। জনতাও বুঝতে পেরেছেন বিধায়ক কেমন হওয়া উচিত, তাই তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন গোটা বিধানসভা কেন্দ্রের মানুষ। তিনিও ছুটে যাচ্ছেন মানুষের ডাকে। আমিনুল আরো যোগ করেন, জননেতা মইনুল হক চৌধুরীর আমলেই বিকাশ হয়েছিল সুনাইয়ের। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ভেটেরিনারি স্কুল ইত্যাদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন বিধানসভা কেন্দ্রে। এরপর তার আমলে রেসিডেন্সিয়াল স্কুল, মডেল উইমেন্স কলেজ ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান এসেছে সুনাইয়ে। এর মধ্যবর্তী সময়ের বিধায়করা চেষ্টা করে গেছেন সুনাইকে উন্নত করার, কিন্তু বর্তমান বিধায়কের আমলে সব প্রাপ্তি হারিয়ে ফেলেছেন সুনাইয়ের মানুষ। মেডিকেল কলেজ, এনআইটি, ইউনিভার্সিটি ইত্যাদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চলে গেছে বড়খলায়। বেশ কিছু হায়ার সেকেন্ডারি স্কুল চলে গেছে ধলাইয়ে। এসব আটকানোর কোনো চেষ্টাই করেননি বিধায়ক, কারণ শাসকগুলোর বিরোধিতা না করার শর্তেই বিধায়ক হয়েছেন তিনি।
অপরদিকে ধলাই উপনির্বাচনে 1 ডজন প্রার্থী প্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিয় কান্তি দাসকে টিকিট দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। গুয়াহাটিতে অনুষ্ঠিত দলের এই শীর্ষ বৈঠকে বিজেপির সাংগঠনিক সম্পাদক আরএসএস এর প্রতিনিধি রবীন্দ্র রাজু, প্রান্ত প্রচারক বশিষ্ঠ বজবরুয়া, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা কমিটি থেকে 3 জনের নাম প্রার্থী হিসেবে পাঠানো তালিকায় অমিয় কান্তি ছাড়াও কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য এবং নিহার দাসের নামও ছিল। এই তালিকার ভিত্তিতেই প্রত্যেক প্রার্থী নিয়ে শীর্ষ পর্যায়ের কমিটি আলোচনা করে শেষ পর্যন্ত অমিয় দাসকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বপন বাবুর নাম আলোচনায় আসার পর প্রদেশ কমিটি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু শিলচরের সাংসদ শুক্লবৈদ্য সম্প্রদায়ের, তাই দলাইতে ওই একই সম্প্রদায়ের কাউকে প্রার্থী করা হবে না। তবে বৈঠকে বশিষ্ঠ বজবরুয়া স্বপন শুক্লবৈদ্য সম্পর্কে শংসাপত্র দিলেও শুধু ওই কারণেই শেষ পর্যন্ত তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। আরেক দাবিদার নিহার দাস গত কয়েক মাসে কয়েক লক্ষ টাকা ব্যয় করে কাট আউট বিলবোর্ড লাগালেও রাজনীতিতে তার অনভিজ্ঞতার প্রসঙ্গে তিনি বাদ পড়ে যান। ফলে জেলা কমিটির পাঠানো তালিকা অনুযায়ী অমিয় কান্তি দাসের নামে চূড়ান্ত করা হয়। বর্তমানে এই তালিকা দিল্লিতে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। একটি নাম পাঠানো হয়, বিকল্প অন্য কারো নাম উঠে আসার কোনো সম্ভাবনা নেই। ধলাইয়ের রাজনীতিতে প্রাক্তন মন্ত্রী বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে শিবিরের লোক বলেই পরিচিত অমিয় কান্তি দাস। রাজনৈতিক মহল মনে করছে পরিমল বাবু কোনো প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থনের কথা ঘোষণা না করলেও শেষ পর্যন্ত দলের নির্দেশে অমিয় কান্তির হয়ে তাকে প্রচারে নামতে হবে। অমিয় কান্তি দাস এদিন জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি সংঘসহ বিজেপির সব সংগঠনের কাজ করেছেন, ফলে টিকিট পাওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন। তবে টিকিট না পেলেও দলীয় নির্দেশ মেনে তিনি দলের প্রার্থীর পক্ষেই প্রচারে নামতেন। পরিমল শুক্লবৈদ্য তার বিরোধী শিবিরের লোক, এই তথ্য তিনি মানতে রাজি হননি, কারণ পরিমল শুক্লবৈদ্যকে 5-5বার দলাই থেকে জিতিয়ে আনার ব্যাপারে তারও সামান্য ভূমিকা ছিল দাবি করেন অমিয় কান্তি। এদিকে ধলাই উপনির্বাচনে দলীয় প্রার্থীকে জেতানোর জন্য সংগঠনের সব মণ্ডল এবং শাখা সংগঠনগুলোকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। পানিবড়া একটি বিবাহ ভবনে দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উন্মোচন করে জয়ন্ত মল্ল জানিয়েছেন, ধলাই আসন ধরে রাখার জন্য মরিয়া হয়ে কর্মীদের প্রচারে জাফাতে হবে। এজন্য এখন থেকেই গ্রাম ভিত্তিক এবং পঞ্চায়েত ভিত্তিক সভা সমিতি করার জন্য মণ্ডল সভাপতিদের সংগঠনকে চাঙ্গা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী। বিজেপির অন্তর্মহলের খবর হলো 5 লক্ষ টাকা দিয়ে এই বিবাহ ভবনটি ভাড়া করা হয়েছে। গুয়াহাটি এবং শিলচরের যেসব নেতারা দলাইয়ে প্রচারে আসবেন তাদের টাকা খাওয়ার ব্যবস্থা এখানেই করা হবে। সব মিলিয়ে পরিস্থিতি বিজেপির অনুকূলে হলেও বিরোধী দল কংগ্রেস যদি শক্তিশালী প্রার্থী দাঁড় করায় সেক্ষেত্রে অমিয় কান্তি দাসের লড়াই খুব একটা সহজ নাও হতে পারে। রাজনৈতিক মহল মনে করছেন বিজেপির কিছু কিছু নেতার অতি উৎসাহ বুথের অঙ্কে গোলমাল বাঁধালেও বেসামাল হতে পারেন অমিয় কান্তি দাস। কিন্তু বিজেপির মণ্ডল নেতারা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, দল যাকে প্রার্থী করবে তাকে জেতানোর জন্যই তারা মাঠে নেমে সর্বতভাবে দলীয় প্রতীককে জেতানোর জন্য জানবাজি ধরবেন। অপরদিকে কোথায় সংকট? বেতন অরুণোদয় সময়েই কংগ্রেসী রাজ্যের চেয়ে আসামের ঋণ কম, বিরোধীদের জবাব হিমন্ত বিশ্বের। সুবিধাভোগী তৈরির লক্ষ্যে অসংখ্য প্রকল্প রূপায়ণ করতে গিয়ে রাজ্য সরকার প্রচন্ড আর্থিক চাপের মুখে, ফলে বহু ঠিকাদারকেও সরকার তাদের প্রাপ্য মিটিয়ে দিতে পারছে না বলে চর্চা চলছে। প্রতি মাসে ঋণের বোঝা বাড়ছে। চলতি মাসের 1 তারিখ 750 কোটি টাকা ঋণ নেওয়ার পর ফের রাজ্য সরকার বন্ড নিলাম করে 8 অক্টোবর আরো 750 কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তুতি নিয়েছে। রাজ্যের তীব্র আর্থিক সংকট নিয়ে বিরোধীদের কঠোর সমালোচনার মুখে সরকার। তবে বিরোধীদের এমন সমালোচনাকে গুরুত্ব দিতে রাজি নন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব, আর্থিক সংকটের অভিযোগের মধ্যেই তার সরকার প্রতি মাসে অরুণোদয়ের অর্থ দিতে সক্ষম হচ্ছে। সরকারি কর্মচারীদেরও প্রতি মাসের 1 তারিখ সরকার বেতন দিচ্ছে। ফ্লাইওভার নির্মাণের কাজও চলছে, নদীবাঁধের কাজও হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা কমিটিকেও সরকার টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। বিহু বাউনা করলেও সরকার টাকা দিচ্ছে, তাহলে আর্থিক সংকট কোথায়? বিরোধীদের লক্ষ্য করে তার প্রশ্ন, আর্থিক এই সংকটের সংজ্ঞা কি, কোথায় সংকট তা বিরোধীদের দেখিয়ে দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব বলেন, কংগ্রেস শাসিত যে কোনো রাজ্যের চেয়ে আসামের ঋণের পরিমাণ কম। ঘরোয়া উৎপাদন 3.5% নিচে থাকা কোনো সরকারের পক্ষে ঋণ নেওয়া সম্ভব নয়। সে কথা তিনি বারবার বিধানসভায় স্পষ্ট করেছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঋণ নেওয়ার ক্ষেত্রে নিচের দিক থেকে 5 রাজ্যেরও পেছনে রয়েছে আসাম। সরকারের সুবিধাভোগী সৃষ্টির ফলে রাজ্য আর্থিক সংকটের মুখে পড়েছে বলে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন,
সুবিধাভোগী বলে প্রচার করা হলে জনগণ মিডিয়াকেও খারাপ পান। রাজ্যে 40 লক্ষ অরুণোদয় সুবিধাভোগী ছাড়াও 62 লক্ষ আয়ুষ্মান কার্ডধারী সহ বিভিন্ন সুবিধাভোগী রয়েছেন। সুবিধাভোগীরা যখন টাকা পান না তখনই মিডিয়া সরকারের সমালোচনা করে, কংগ্রেসের সমালোচনা করে। মুখ্যমন্ত্রী বলেন, এই দলটির কাছে মুখ্যমন্ত্রীর সমালোচনা ছাড়া আর কোনো অস্ত্র নেই। সকাল ও বিকাল মুখ্যমন্ত্রীর সমালোচনার বাইরে কংগ্রেসের কাছে কোনো ইস্যুই নেই। তিনি বলেন, 2004 থেকে 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশের বিভিন্ন রাজ্যের ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করেছিলেন। তখন কেন কংগ্রেস অসমীয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার দাবি তুলেননি? কংগ্রেস কেন চড়াইদেউ মৈদামকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেনি? কেন কংগ্রেস সরকার বাইরের উৎপাদিত অসমীয়া গামছা আসামে বন্ধ করেনি? কংগ্রেস কেন ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেনি? কটাক্ষ মুখ্যমন্ত্রীর। অপরদিকে পুজোর মুখে আসাম চা কর্পোরেশনের কর্মীদের 20% বোনাস দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, আসাম চা কর্পোরেশন লিমিটেডের শ্রমিক ও কর্মীরা এবারের পুজোয় 20% বোনাস লাভ করবেন। এতে মোট 78 কোটি টাকা ব্যয় করা হবে। প্রত্যেকে যাতে শারদোৎসব আনন্দের সঙ্গে কাটাতে পারেন, এই উদ্দেশ্যে বোনাস প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের 10 লক্ষ চা শ্রমিক এবং কর্মীরা উপকৃত হবেন। অপরদিকে হরিয়ানায় জয়ের ইঙ্গিত মিলতেই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দড়ি টানাটানি শুরু কংগ্রেসে। তালিকায় এগিয়ে ভূপিন্দর হুদা, কুমারী শৈলজা ও রণবীর সুরজেওয়ালা। 10 বছর পর হরিয়ানায় ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস, এমনই ইঙ্গিত একাধিক বুথ ফেরত সমীক্ষায়। হরিয়ানায় জয়ের ইঙ্গিত মিলতেই এবার মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানি শুরু কংগ্রেসে। তালিকায় এগিয়ে রয়েছেন ভূপিন্দর হুদা, কুমারী শৈলজা ও রণবীর সুরজেওয়ালা। মুখ্যমন্ত্রী পদের দাবিদার 3 প্রার্থীকে নিয়ে সমস্যায় পড়েছে হাত শিবির। হরিয়ানায় বিধানসভা নির্বাচন শুরুর সময় থেকেই দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, ওয়ার্কিং কমিটির 2 সদস্য রণদীপ সিং সুরজেওয়ালা এবং কুমারী শৈলজা প্রকাশ্যেই হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে বসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে ভূপিন্দর হুদা হরিয়ানার ভোটারদের মধ্যে জনপ্রিয়, তাই মুখ্যমন্ত্রী পদে তার দাবি সবচেয়ে জোরালো বলে জানা গেছে। দলের প্রচার অভিযান থেকে শুরু করে টিকিট বিতরণ সবেতেই প্রাধান্য পেয়েছেন 77 বয়সী এই জাট নেতা। বস্তুত ঘোষণা না করলে কংগ্রেস ভোটের আগে এক প্রকার বুঝিয়ে দিয়েছে তাদের মুখ্যমন্ত্রীর মুখ হুদাই। এদিকে হরিয়ানার সবচেয়ে বড় দলিত নেত্রী কুমারী শৈলজা, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ শৈলজা সাংসদ হওয়া সত্ত্বেও ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পদে বসার লক্ষ্যে। শৈলজার অনুগামীদের দাবি, তফসিলি ভোট কংগ্রেসের বাক্সে ফিরেছে এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও 5 বারের সাংসদের কারণে। অন্যদিকে রণদীপ সুরজেওয়ালা অবশ্য মুখ্যমন্ত্রী পদে দৌড়ে অনেকটাই পিছনে, তার ভরসা কংগ্রেস হাইকমান্ড। এদিকে ভোটের আগে মুখ্যমন্ত্রী পদে বসার জোরালো দাবি তুললেও এখন সুর অনেকটাই নরম ভূপিন্দর হুদা ও শৈলজার। দুজনই বলেছেন মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ঠিক করবে দলীয় হাইকমান্ড। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।